আসসালামু আলাইকুম। দেশের বাজারে কিন্তু চলে এসেছে OnePlus-এর আরো একটা সেমি ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus Nord 5 এবং যারা কম খরচে ফ্ল্যাগশিপ ফোনের স্বাদ নিতে চান তাদের জন্য যুক্ত হলো আরো একটা অপশন। দামটা জানিয়ে দিই শুরুতে, তারপরে আমরা রিভিউ করি কেমন লাগলো আমাদের কাছে। একটা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে 12 GB র্যামের সঙ্গে 512 GB ইন্টারনাল স্টোরেজ, আর যার দাম হচ্ছে 53,999 টাকা। এই ফোনে বেশ কিছু ভালো জিনিস রয়েছে এবং OnePlus সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন এবং বেশ কিছু খারাপ দিকও রয়েছে আমরা খুঁজে পেয়েছি। আমাদের আজকের আলোচনা মূলত খারাপ ভালো সব কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে। আর ভিডিওটা আমরা শুরু করতে চাই এই ফোনের ডিজাইন দিয়ে। দেখেন একেবারেই সিম্পল কিন্তু এটার ডিজাইন। ক্যামেরা বাম থেকে শুরু করে পুরা বডি, কোথাও কোনো আধিক্য নাই, অতিরঞ্জন নাই, খুবই সিম্পল বাট স্টিল গর্জিয়াস। এবং OnePlus-এর যে লোগোটা সেটাও কিন্তু খুবই সাটল। আমাদের কালারটা গ্রে টাইপের, এটা খুবই ডার্ক, মানে ব্ল্যাকের কাছাকাছি বলতে গেলে। ভালো লাগলো এইটা দেখে যে তারা ফ্রেমটা মেটালের দিয়েছে। পাওয়ার বাটন এবং ভলিউম রকারের পাশাপাশি বাদিকে আরো একটা ডেডিকেটেড বাটন পেয়ে যাবেন, যেটা দিয়ে ফোনের রিংটোন আপনি অন বা সাইলেন্ট করতে পারবেন। এবং এইবার কিন্তু এই বাটনটা শুধুমাত্র ফোন সাইলেন্ট করার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন এবং প্রচুর ফিচার আপনি আনলক করতে পারবেন। যেমন সেভ টু মাইন্ড স্পেস নামক নতুন একটা ফিচার দেখতে পাচ্ছি। এটা অ্যাক্টিভ করলে স্ক্রিনে যা দেখতে পাবেন আপনি সেটা ও মেমোরাইজ করবে এবং পরবর্তীতে আপনি দরকারের সময় সেটা বের করতে পারবেন। সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন সেটিং তো রয়েছেই, এটা বাই ডিফল্ট পেয়ে যাবেন। ডু নট ডিস্টার্ব মোড অন করতে পারবেন, ক্যামেরা ওপেন করতে পারবেন, ফ্ল্যাশ লাইট জ্বালাতে বা নেভাতে পারবেন, রেকর্ডার, ট্রান্সলেশন, স্ক্রিনশট নেওয়া থেকে শুরু করে আরো অনেক ফিচার আপনি আনলক করতে পারবেন এই বাটনের মাধ্যমে। এবার কিন্তু বেজেল নিয়ে কমপ্লেনের কোনো সুযোগ নাই, খুবই মিনিমালিস্টিক, খুবই ন্যারো বেজেল তারা এবার দিয়েছে। সেই সঙ্গে এখন কিন্তু বেজেল সিমেট্রিক্যাল হয়েছে, খুবই ক্লিন একটা লুক আপনি পাবেন। যেহেতু ফোনের ডিসপ্লে সাইজ বেশ বড় সড়ো এবং এর যে 5 হোল ক্যামেরা কাট আউট সেটা খুবই মিনিমালিস্টিক, ফলে ইমার্সিভ এক্সপেরিয়েন্স পাবেন। থিকনেস খুব বেশি না, মাত্র 8.1 মিলিমিটার এবং এটার ওজন আমরা 214 গ্রামের আশেপাশে পেয়েছি। তবে থাকছে না কোনো 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। আর একটা জিনিস থাকছে না এই ফোনে, এটা জেনে রাখা ভালো, আর সেটা হচ্ছে মেমোরি কার্ড স্লট নাই। মানে দুইটা সিম কার্ড ব্যবহার করবেন, শেষ ওখানে। 512 GB অবশ্য যথেষ্ট আমি জানি, বাট তারপরে অনেক সময় কিন্তু দরকার হয়। ধরেন আমার একটা মেমোরি কার্ড আছে, ওইটা আমার একটু ফাইলগুলো দরকার, ফোনের মধ্যে দেওয়া দরকার, ওই সুযোগটা আপনি পাচ্ছেন না। আমার মনে হয় ফোন কোম্পানিগুলোকে একটা কাজ করা উচিত, eSIM-এর সাপোর্ট দেওয়া উচিত, সঙ্গে একটা সিম কার্ড এবং মেমোরি কার্ডের সুযোগ দেওয়া উচিত। আর যদি হাইব্রিড সিম কার্ড স্লট থাকে তাহলে তো কোনো কথাই নাই। ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর ভাই। অ্যামোলেড 144 হার্জের আলট্রা HDR সাপোর্ট ডিসপ্লে আপনি পাবেন এই ফোনে। সেই সঙ্গে রয়েছে 10 বিট কালার প্রোফাইল, খুবই চমৎকার ডিসপ্লে। এটার PPI-ও 450। তবে হ্যাঁ, একটা জিনিস আমি খেয়াল করেছি, কালার অতিরিক্ত বুস্ট করে না, মানে আনরিয়েলিস্টিক করে ফেলে না, যেমনটা আমরা সুপার অ্যামোলেডে দেখে থাকি। এখানে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। অবশ্য এত দামি একটা ফোনে আর একটু বেটার প্রোটেকশন আমরা আশা করেছিলাম। আর এইটার টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 800 নিটস। HBM মোডে 1400 নিট পর্যন্ত আপনি ব্রাইটনেস পাবেন, আর পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটস। ইন জেনারেল এটা কিন্তু ভিজুয়ালি স্টানিং একটা ডিসপ্লে, মানে কোনো কমপ্লেন নেই। হার্ডওয়্যারের দিকে আমার সবসময় নজর থাকে, একটা ফোনে হার্ডওয়্যার কি ব্যবহার করা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ফোনটাতে কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট তারা ইউজ করেছে, সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3। হ্যাঁ, এইখানে আমার কিছু অবজারভেশন আছে, একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। সেটা হচ্ছে যে আজকাল এই বাজেটের ফোনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ন্যাপড্রাগনের 8S Gen 4 কিন্তু ব্যবহার করা হচ্ছে। সো 2025 সালের একটা ফোনের কাছ থেকে আমরা আসলে লেটেস্ট চিপসেটটাই আশা করেছিলাম। এনিওয়ে, Nord 4-এর চাইতে কিন্তু বিশাল একটা জাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। Nord 4-এ কিন্তু ব্যবহার করা হয়েছিল 7+ Gen 3, তো সেখান থেকে বেশ ভালো একটা জাম্প তারা দিয়েছে। এইটা ফ্ল্যাগশিপ গ্রেডের একটা চিপসেট, মানে একেবারে ওপরের সারিতে না, তারপরেও কিন্তু এটার পারফরমেন্স আপনাকে সব দিক দিয়ে পুষিয়ে দিবে। তারা ফোনে IR ব্রাস্টারটা রেখেছে, দেখে বেশ ভালো লাগলো, অনেকের কাজে আসতে পারে। আর এটা র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR5X এবং UFS 3.1। এখানেও আমার কিন্তু একটা অবজারভেশন আছে, মানে এই ফোনের দাম কিন্তু যথেষ্ট বেশি, 50,000 টাকার উপরে তো অনেক বেশি দাম বলতে হবে। সো আমার মনে হয় UFS 4.0 অ্যাটলিস্ট দেওয়া উচিত ছিল। তবে এর চাইতেও গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে যেটা আমি মিসিং পেয়েছি এই ফোনে, আর সেটা হচ্ছে এখানে USB Type-C 2.0 ব্যবহার করা হয়েছে। OnePlus-এর যে 13 সিরিজ সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি USB Type-C 3.1 ব্যবহার করেছে। এইটাতে আসলে সমস্যা কি? Type-C 2.0 দিলে সমস্যাটা কোথায়, এটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। দেখেন, Type-C 2.0 যে ভার্সনটা, ওইটার স্পিড কিন্তু 480 Mbps, মানে আপনি যদি GBps-এ ধরেন তাহলে আধা GBps-এরও কম। বাট Type-C 3.1 এর যে Gen 1, Gen 2 বাদ দিলাম ভাই, Gen 1 এর স্পিড কিন্তু 5 Gbps।
তার মানে হচ্ছে আর এইটার চাইতে জেন 1-এর যে স্পিড সেটা প্রায় 10 গুণ বেশি। এতে যে মেমোরি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে UFS 3.1, যেটা কিন্তু 16,800 MBps পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারে। বাট আপনি যখন ফোন থেকে পিসিতে বা অন্য কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করবেন টাইপ-সি পোর্ট দিয়ে, তখন কিন্তু আপনি সর্বোচ্চ 480 MBps পাবেন। তার মানে হচ্ছে এটা কিন্তু বটলনেক করবে তখন। হ্যাঁ, এই স্টোরেজের যে স্পিড সেটা ফোনের ইন্টারনাল সমস্ত কাজের জন্য কিন্তু সব ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন নাই। বাট আপনি যখন ফাইল ট্রান্সফার করতে যাবেন তখনই ঝামেলাটা বুঝতে পারবেন। এনিওয়ে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাবেন, সেই সঙ্গে অক্সিজেন OS 15 রয়েছে এখানে। এবং ওয়ানপ্লাসের ফোন যারা ব্যবহার করেন ভাই, তারা জানেন যে অক্সিজেন OS কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড UI রাইট নাও। এবং আমাদের এক্সপেকটেশন অনুযায়ী বেশ ভালো পারফর্ম করতে দেখেছি এই ফোনটাকে। খুবই বাটারি স্মুথ ছিল এর UI, এবং মাল্টিটাস্কিং থেকে শুরু করে অ্যাপ ওপেনিং, অ্যাপ সুইচিং, প্রত্যেকটা কাজ কিন্তু ফ্লুয়েন্টলি করতে পেরেছে এই ফোন। নো কমপ্লেন অ্যাবাউট দ্যাট। এবং র্যাম ম্যানেজমেন্টও কিন্তু আমাদের কাছে বেশ ভালো মনে হলো। এবং আপনি চাইলে এই ফোনটা দিয়ে বেশ ভালো গেমিংও করতে পারবেন, যদিও আমার মনে হয় না যে প্রফেশনাল গেমাররা এই ফোনটা কিনবেন। বাট স্টিল এই ফোনটা যদি আপনি একটু সামান্য কম্প্রোমাইজ করে খেলতে পারেন তাহলে বেশ ভালো আউটপুট পাবেন। খুব বেশি হিটিং হতে দেখি নাই, এবং হিট হলেও কিন্তু খুব দ্রুত আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল, যেটা একটা ভালো দিক। এবং গেমিংয়ের সময় এর যে ব্যাটারি কনজাম্পশন সেটা আমি বলবো যে স্ট্যান্ডার্ড পেয়েছি। ইউআইটা খুবই ক্লিন, এখানে আসলে তেমন কোনো ব্লটওয়্যার আমরা পাই নাই। দু একটা যেটা আছে আপনি চাইলে সেটা আনইনস্টল করতে পারবেন। ভাই মাইক চলতেছে বাইরে, সো আমাদের আসলে এখন এই AI মাইকে শিফট করতে হচ্ছে ভিডিওর মাঝখানে এসে। কিচ্ছু করার নাই ভাই। আশা করছি এবার আমার আওয়াজ ঠিকঠাক মতো শুনতে পারতেছেন আপনারা। এনিওয়ে, এই ফোনটা কিন্তু পারফরমেন্স সেন্ট্রিক, মানে আপনি শুধুমাত্র পারফরমেন্সের জন্য যদি ফোন কিনতে চান, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট নাও। এবার আসেন আমরা ক্যামেরা নিয়ে একটু আলাপ করি, কারণ OnePlus কিন্তু ক্যামেরার জন্য বেশ ভালোই সমাদৃত আমাদের মধ্যে। এবং ক্যামেরা সেগমেন্টে কিন্তু OnePlus কোনো কার্পণ্য করে নাই। তারা তাদের যে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে OnePlus 13, একেবারে সেম সেট আপ কিন্তু এখানে দিয়েছে। এবং এখানে কিন্তু তারা কোনো নাম্বার গেম খেলে নাই ভাই। পেছনে মাত্র দুইটাই সেন্সর। মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের, যেটা সোনির LOT 700। এখানে আবার 3 axis OIS ও রয়েছে। পাশাপাশি রয়েছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড শুটার। আর সামনে পেয়ে যাবেন 50 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার, যেটা আবার বানিয়েছে স্যামসাং। এটা হচ্ছে ISSL JN5 মডেলের একটা সেন্সর। ছবির কোয়ালিটি ইমপ্রেসিভ ভাই। এটা একেবারে ফ্ল্যাগশিপ গ্রেডের ছবি আপনাকে দেবে। কালারগুলো অতিরিক্ত বুস্ট করে না, খুবই ন্যাচারাল লাগে দেখতে, এবং স্কিন টোন কিন্তু ক্লোজ টু ন্যাচারাল। OnePlus Nord 5 এর যে এক্সপোজার কন্ট্রোল, এটা খুবই সফিস্টিকেটেড লাগলো আমার কাছে। কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশনও কিন্তু খুব দারুণভাবে ব্যালেন্স করতে পারে লাইটিং। সেই সঙ্গে এর যে ডাইনামিক রেঞ্জ, এটা আনডাউটেডলি ফ্ল্যাগশিপ রেঞ্জের। ছবিতে প্রচুর ডিটেল আপনি পেয়ে যাবেন। আমরা লো লাইটে প্রচুর ছবি তুলে দেখেছি, আর্টিফিশিয়াল লাইটিংয়েও কিন্তু ছবি তুলেছি, এবং দারুণ ডিটেল ধরে রাখতে পারে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে খেয়াল করলাম যে কিছু কিছু কন্ডিশনে একটু স্ট্রাগল করে মাঝে মাঝে, যেহেতু এতে কোনো ডেপথ সেন্সর নাই, জাস্ট প্রসেসিংটা তাকে সফটওয়্যারের মাধ্যমে করতে হচ্ছে, তাই মাঝে মাঝে একটু ঝামেলা করে ফেলে। আদার দ্যান দ্যাট সাবজেক্ট মোটামুটি ভালোভাবেই সেপারেট করতে পারে। তবে এই বাজেটের বেশিরভাগ ফোন যেখানে শ্যাডো এরিয়াগুলো এক্সপোজ করতে গিয়ে প্রচুর ডিজিটাল নয়েজ ক্রিয়েট করে ফেলে, এই ফোনে কিন্তু সেরকম কোনো প্রবলেম আমরা খুঁজে পাইনি। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS, এবং যেহেতু এতে 3 axis OIS রয়েছে, স্টাবিলাইজেশন খুবই চমৎকার, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু আমাদের কাছে বেশ ভালোই লাগলো। সো ক্যামেরাতে এই ফোনটা আমাদের বেশ ভালোই ইমপ্রেস করেছে ভাই। আমরা ফ্ল্যাগশিপ রেঞ্জের ফোনগুলোর ফিল পেয়েছি এই ফোনের কাছ থেকে। আর একটা জায়গায় এসে আমরা বেশ ইমপ্রেসড হয়েছি, আর সেটা হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাকআপ ভাই। 6800 mAh হচ্ছে এই ফোনের ব্যাটারির ক্যাপাসিটি। সঙ্গে 80 ওয়াটের একটা ফাস্ট চার্জিং ব্রিকও পেয়ে যাবেন বক্সের মধ্যে। এমনিতে 4 ন্যানোমিটারের চিপসেট ভাই, আর তারপরে OnePlus-এর অক্সিজেন OS সবকিছু মিলিয়ে না, মানে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছিল। মানে একটু আইডিয়া দিই আপনাদেরকে, 7 থেকে 8 ঘন্টা SOT আপনি ইজিলি এর কাছ থেকে পেয়ে যাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, 1.5 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যেতে পারেন। বাট যদি আপনি গেমার হন অথবা হেভি ইউসেজ করেন, প্রচুর মাল্টিটাস্কিং করেন, তাহলে দিন শেষে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে। তবে একটা আক্ষেপও আছে আমার এখানে, আর সেই আক্ষেপটার নাম হচ্ছে ওয়্যারলেস চার্জিং। আজকাল কিন্তু আমরা 25-30 হাজার টাকা দামের ফোনেও ওয়্যারলেস চার্জিংটা পাচ্ছি, বাট OnePlus-এর এই দামি ফোনগুলোতে আমার মনে হয় ওয়্যারলেস চার্জিংটা রাখা উচিত। এনিওয়ে, এই ফোনের ভাইব্রেশন কিন্তু খুবই চমৎকার। X axis মোটর তারা ব্যবহার করেছে, খুবই ভালো ভাইব্রেশন পাবেন। আর এর যে ফ্ল্যাশ লাইট, সেটা যথেষ্ট ব্রাইট মনে হয়েছে আমাদের কাছে, কোনো কমপ্লেন নেই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পোর্ট নাই, আপনাকে কনভার্টার ইউজ করতে হবে। বাট আজকাল তো আসলে TWS এর যুগ, নেক ব্যান্ডের যুগ। সো যেহেতু এটা সেমি ফ্ল্যাগশিপ একটা ফোন, আমরা হাই রেজ অডিও
অডিও সাপোর্টেড বেশ কিছু হেডফোন ট্রাই করেছি এই ফোনের মাধ্যমে, যেমন QCI মেলোবার্স প্রো, এটা কম দামে হাই রেজ অডিও সাপোর্ট করে। আমাদের কাছে সোনির WH সিরিজের 1000XM6 এসেছে স্টুডিওতে, সেটা দিয়েও ট্রাই করেছি, জোস এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অপটিক্যাল, সেটাই হওয়ার কথা, এবং এটা যথেষ্ট ফাস্ট, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, এবং এটার পজিশনটা একদম পারফেক্ট জায়গায়, মানে মিস হওয়ার কোনো চান্স নাই। ভাই লাউড স্পিকারটা যথেষ্ট ভালো, হ্যাঁ। আমার একটা কমপ্লেন থাকতো ওই স্মার্টফোনের এই স্টেরিও স্পিকার নিয়ে, যে ডান দিকের আওয়াজটা বেশি, বাদিকের কম, বাট তারা এই জিনিসটাকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করছে। বাদিকে কিন্তু কোনো ডেডিকেটেড লাউড স্পিকারের গ্রিল নাই, মানে হচ্ছে এয়ারপিসটাকেই তারা লেফট চ্যানেল হিসেবে ব্যবহার করেছে, তারপরেও কিন্তু এটার আওয়াজ যথেষ্ট লাউড এবং ব্যালেন্স মনে হয়েছে আমার কাছে। ক্ল্যারিটির অভাব নাই, বেজের একটু ঘাটতি আছে। আই থিঙ্ক দিস ইজ গুড। অলরাইট, অনেক কথাবার্তা হলো, তো এই ফোনটা মূলত কারা কিনবেন? ডেফিনেটলি যাদের টাকা আছে তারা কিনবেন, ফান অ্যাপার্ট। পারফরমেন্স যাদের মেইন ফোকাস, এবং যারা চান যে একদম যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন পারফরমেন্সের পেছনে আপনি টাকাটা ঢালতে চাচ্ছেন, তাদের জন্য আই থিঙ্ক অফিসিয়ালি এর চাইতে ভালো অপশন খুবই কম আছে, নাই একেবারে বললে ভুল হয়ে যাবে, খুব কম আছে। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখেন এই বাজেটের ফোন কিন্তু খুব বেশি নেই আমাদের দেশে, হ্যাঁ। 50 থেকে 60 হাজার টাকার মধ্যে খেয়াল করে দেখেন খুবই কম কয়েকটা অপশন, মানে হাতে গোনা 4-5টা অপশন আছে আমার দেখা। সো সেখানে আরও একটা অপশন যুক্ত হলো, এবং সেটা OnePlus-এর ফোন। OnePlus লাভার যারা আছেন তারা এই বাজেটে এই ফোনটা অবশ্যই এগিয়ে রাখবেন। বাট আপনার চোখে এই ফোনটা আসলে কেমন হলো একটু জানিয়ে দিন আমাদেরকে কমেন্ট সেকশনে, এবং এই ফোনে কোন জিনিসটা আরও বেশি থাকলে আরও ভালো হতো সেটা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। বাই দ্য ওয়ে, গ্রিন লাইন নিয়ে অনেকের মধ্যে একটা ইস্যু আছে, আমি জানি। OnePlus-এর আসলে খুব বদনাম হয়েছে গ্রিন লাইনের জন্য রিসেন্টলি, অনেকে ভুক্তভোগী। সো OnePlus আমাদেরকে আশ্বস্ত করেছে যে তাদের রিসেন্ট ফোনগুলোতে গ্রিন লাইনের কোনো ইস্যু হবে না, আর যদি হয় বাংলাদেশে অফিসিয়ালি তারা অপারেশন এখন রান করছে, সো আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।